আমার হেয়ারটা এত বড় হয় যেটার ছবি এখনো অনলাইনে অনেক পেজে আছে, বাট কেউ জানে না যে ওই চুলটা আমার। পর্দা ছেড়ে আমার বিজনেস দরকার হয় করবই না। আপনি তেলের ব্যবসা করবেন, আপনি চুল দেখাবেন, এটা তো হয়ই না। হয় না, সবাই এটাই আমাকে বুঝাইতো যে তোমার যদি আর তখন মানে একটা চলে আসলো যে এত সেল হচ্ছে, এত মানুষ উপকার পাচ্ছে, এটা নিয়ে আমার কাজ করতে হবে। আমার ভিতরে একটা উদ্দীপনা সৃষ্টি হলো। মানুষের বাড়ির পানির বোতল কুড়ায় আনা মানুষটা এখন 500 মানুষের দায়িত্ব দিছে আল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এই যে আমার সন্তান সেকেন্ড বেবি আমার গর্ভে আসে, এটা আল্লাহ তাআলার সবথেকে বড় নিয়ামত আমার জীবনে। তখনই আমার জীবনটা পাল্টে যায়। চিত্রনায়িকা মৌসুমী আপু, যার কথা আসলে না বললেই হয় না, আপুও কিন্তু আমার ওই পানির বোতলের কাস্টমার, এখনও আমার লাখ লাখ রিপিট কাস্টমার। তারপরেও এখনও আমি মনে হয় কোনো নামাজে আমি বলতে ভুলি না যে আল্লাহ তুমি আমার কাস্টমারগুলা যারা আমাদের প্রোডাক্টটা নিচ্ছে তাদের যে আশায় যে ইয়াতে নিয়েছে সেটা তুমি পূরণ করো। আজকের অনুষ্ঠানটা আমার জন্য স্পেশাল। আমি খুব পছন্দ করি কোনো নারীকে কাজ করতে দেখলে, কিন্তু অনেক নারী আছেন যারা নানান অজুহাতের কারণে ঠিকঠাক মতো নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান না, পারেন না, ভয় পান। তো আমি খুব অবাক হয়েছি এই মানুষটাকে আমি যখন ফেসবুকে প্রথম দেখলাম যে তিনি বাংলাদেশে তেল নিয়ে যারা ব্যবসা করছে, রূপচর্চা নিয়ে ব্যবসা করছে, তাদের মধ্যে নাম্বার 1 নিঃসন্দেহ। কিন্তু তিনি কোনো কিছু ছাড়েন নাই। তিনি একজন সেরা মা, তিনি একজন সেরা স্ত্রী, তিনি একজন মাশাআল্লাহ পর্দাসীন মহিলা, তিনি একজন ভালো ব্যবসায়ী, তিনি একজন লক্ষ্মী মানুষ। মানে চতুর্দিকে আমি কোথাও ছেড়ে দেওয়ার জায়গা তার পাইনি। তো সেই মানুষটাকে আজকে আপনাদের জন্য আমাদের স্টুডিওতে। আপা খুব খুশি হয়েছে আপনি আসছেন। আমার তেল কই? আসলেই ভাইয়া তাই তো। আমি না, আমার বাসাতেই মাঝে মাঝে তেল থাকে না। হ্যাঁ, মানে তেলের ফ্যাক্টরি বাসায় তেল নাই, বাসায় তেল থাকে না। কারণ হচ্ছে যেটা থাকে মাঝে মাঝে আমি লাইভে গেলে আমি যেটা ইউজ করি ওইটা দেখাতে হয়, কারণ ইনটেক কোনো প্রোডাক্ট থাকে না। কেন যে আমাদের প্রোডাকশন কম, তো মানে যেটাই প্রোডাকশন হয় আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমাররা নিয়ে যায়। সো হচ্ছে আমার বাসাতেও হচ্ছে সেম অবস্থা, এই জন্য আমি মাঝে মাঝে ভুলে যাই। তেলের নামটা তো আপনার 2 সন্তানের নাম? হ্যাঁ, তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল। ওকে, কিন্তু যখন শুরু করছেন তখন কি দুজনই কি দুনিয়াতে ছিল? না, যখন শুরু, হ্যাঁ, যখন আমার নামটা দেয়া হয়, লেভেলিংটা করা হয়, যখন স্টার্ট ছিল তখন তো জাস্ট পানির বোতল আর কোকের বোতলে ছিল। বাট আমার সেকেন্ড সন্তান যখন পৃথিবীতে আসে, কারণ ওকে নিয়েই আমার এই লাইফ মানে বিজনেসে আসা, ওকে আল্লাহ তাআলা আমার গর্ভে দিয়েছে, মানে এসেছে, এবং আমার সাথে সাথে কেমন যেন একটা ম্যাজিকের মতো করে আমার জীবনটা পাল্টে গেছিল। তো ওর যখন হচ্ছে ও আসার পরেই আমরা আমাদের প্রোডাক্টের লেভেলিংটা করেছিলাম। তাহা এন্ড তোসা, তাসা এন্ড তোহা, তাসা এন্ড তোহা। তাসা হচ্ছে বড় বাচ্চা, জি, তোহা হচ্ছে ছোট বাচ্চা, ছোট। মানে বাংলাদেশে আপনার তেলের নাম শুনে নাই এমন কেউ নেই না। আগে ছিল আলমের পচা সাবান, ঘরে ঘরে সবাই চিনতো, জি জি, 1 নাম্বার। তারপরে হলো বিউটি সোপ, এখন হচ্ছে আপনি। বোন, ব্যাপারটা এতটা সোজা লাগে না। আমি তো ব্যবসা করি, আমি বুঝি যে প্রতিটা জায়গায় কি ভয়ঙ্কর কষ্ট, অথচ আপনার বয়স এত কম যে আপনাকে বাড়ায় বলতে হয় যে আপনার বয়স বেশি। রাইট। মানে 30-এর নিচে একজন ভদ্রমহিলা, যিনি মানে আমার কাছে সব ম্যাজিকের মতো লাগলো আপনার গল্প, আমরা অফিসে যেটুকু শুনছিলাম। এবং আপনি বিয়ে করছেনও খুব কম বয়সে। আল্লাহ তাআলা সবকিছুই খুব কম বয়সে দিয়ে দিয়েছে আমাকে। ওকে বলবেন ওই গল্পটা, বিয়ের জায়গা থেকে শুরু করি না? আসলেই হচ্ছে বিয়েটাও ঠিক এরকম ম্যাজিকের মতো, যে জানতামই না, মানুষটা আসলো একটা দিনের জন্য। তার আগে অবশ্য এনগেজমেন্ট হয়েছিল, বাট কথা ছিল যে আমার দেখেনও নাই আপনারা? না, আমরা দেখিও নাই। বিয়ে করতে যাচ্ছে একটা লোকরে আমি দেখিও নাই। না, দেখি নাই, সেও আপনারা দেখেন নাই। এনগেজমেন্টের পরে আমরা জাস্ট একটা ছবি দেখেছিলাম। এনগেজমেন্ট তো বিয়ে অর্ধেক শেষ। ইয়েস। তখন পর্যন্ত আমাদের কোনো দেখা হয় নাই দুইজন। মানে উনি আপনাকে না দেখেই বিয়ে করলেন? না দেখেই বিয়ে, হ্যাঁ। কি পাগলের পাগল! হ্যাঁ, এরকমই পাগল ছিল। এবং হচ্ছে যখন আমাকে এনগেজমেন্টের পরে তার মা বাবা এসে আমাকে এনগেজমেন্ট করে দেয়, এবং হচ্ছে এখানে আরো একটা গল্প যে তার মা আমাকে মানে পছন্দও করে না। হ্যাঁ, যেহেতু আমি একটু শর্ট, এটার জন্য। আবার ছোট মানুষ? হ্যাঁ, আবার ছোট মানুষ। তখন বয়স কত? আমার 14। আইনত দণ্ডনীয় অপরাধ। এটা আসলে বলা ঠিক হচ্ছে না মনে হয়। সো হচ্ছে তারপরেও তার হচ্ছে আমাকে আংটি পরাতেই হবে, তার আমাকেই চাই, এরকম তার ব্যাপারটা ছিল। এক বাপের এক ছেলে। হ্যাঁ, তার আমাকেই চাই, হ্যাঁ, যেভাবেই হোক। তাও না দেখা না যায় না, শুধু আমার নাকি কণ্ঠের পাগল ছিল, এরকম একটা ব্যাপার ছিল, বা কিসের পাগল ছিল আসলে আমি জানি না।
দেখা যায় এরপরেও আমাকে মানে আসে, জাস্ট হচ্ছে ছুটি শেষ চলে যাবে, সে জাস্ট দেখতে আসে। বিশেষ বাহিনীতে চাকরি করে। হ্যাঁ, সো হচ্ছে সে আমাকে দেখতে আসে, এবং দেখতে এসে টোটালি কেউ না জানি না যে আমাদের বিয়ে হবে, আমিও নর্মাল রয়েছি, সে জাস্ট রাতটা আমাদের বাসায় কাটাবে, সকালে চলে যাবে, এরকম একটা প্ল্যানে আসে। বাট আসার পরেই হচ্ছে আমাকে মানে বলে যে মানে আমাকে দেখেই আমি যখন সামনে যাই, আমার লজ্জা পাচ্ছিলাম, এই মানে ইয়াটা হিস্টোরিটা একটু অন্যরকম, যে ওকে আমি দরজার ফাঁকা দিয়ে একটু দেখলাম যে ঢুকতেছে, দেখে আমি রুমে যেয়ে দরজা আটকে দিছি। মানে আমার খুব মানে লজ্জা, ভয়, আর মানে এর আগে ফোনে একটু একটু কথা হয়েছে, বাট আসলে ওইভাবে রিলেশনটা বলতে যেটা বোঝায় এরকম কিছুই হয়নি। তো এই লজ্জা থেকে আমি চলে গেলাম। তো ও গেল, সবাই ছিল, সবাই, আব্বু আম্মু, মানে আব্বু একটু বাইরে ছিল, বাট আমার সাথে যখন একটু আমরা বসছি কথা বলতেছি, তখন আমাকে বলতেছে আমি বিয়ে করবো, এবং এখনই, আজকেই। তখন অলরেডি 9টা-10টা বেজে গেছে রাত, না 9টা 8টা 9টা বাজে এরকম। তখন এটা নিয়ে আর এক কাহিনী, আমার বাবা মা টোটালি রাজি ছিল না, যে না এইভাবে তো অসম্ভব, কেউ জানে না কিছু না, কিভাবে কি সম্ভব। তারপরে আমার একটা কাকা ছিল, এবং আমার একটা চাচাতো ভাই ছিল, একটা কাজিন ছিল, আর একটা কাকা যার কথা না বললেই নয়, সে ওকে প্রচুর পছন্দ করে ফেলে। আমার বাবা যতই হচ্ছে ছিল না, তারপরেও তার পছন্দে, এবং আমার শ্বশুরের কাছে কল করে আমার আব্বু যে আপনার ছেলে এটা চাচ্ছে, কি করা যায়। সেও তখন বলে যে না, আমরা তো পাঠিয়েছি, এবং আমরা চাই যে আপনার মেয়ে আমাদের আসুক, সো ও যেটা চায় সেটাই করে, এরকম আর কি বিষয়টা ছিল। দেন হচ্ছে তারপর আমার ওই কাকা আমার বাবাকে অনেক বোঝানোর পরে আর কি কথা বলে। তারপরে কাজী ডেকে বাসায় রাত প্রায় 11:30-12টা বেজে যায়। তখন হচ্ছে আমাদের কোনো রান্না, এখন বিয়ে কত জাঁকজমকভাবে হয়, আমি মাঝে মাঝে নিজেকে ফিল করি যে এরকম কেন হলো না। সো আমাদের জাস্ট আমার আম্মু হয়তো একটু গরু মাংস রান্না করছিল, এই হালকা পাতলা কিছু রান্না করছিল, এইটাতেই মানে আমাদের বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল প্রথম দেখাতেই বিয়ে। হ্যাঁ, প্রথম দেখাতেই বিয়ে, মানে সে বিয়ে না করে যাবে না, সকালে চলে যাবে, এখন বলতেছে না আমি বিয়ে না করে যাব না, এরকম ব্যাপারটা ছিল। মানুষটা প্রচণ্ড পাগল ছিল। আমিও মাঝে মাঝে ভেবে পাই না, আমি তখন বারবার বলতেছিলাম যে এটা কি ঠিক হবে, এটা ঠিক হবে না, মানে এরকম। এবং তখন আসলে বলতে গেলে আমি তেমন কিছুই বুঝি না, মানে যখন আমাদের অল্প বয়স। হ্যাঁ, এবং রাতে আমরা কথা বলি, একটু গল্প করি, সকালবেলা চলে যায়। সকালের গল্পটাও ছিল ভিন্ন, মানে সকালে যখন যায় তখন মনে হচ্ছিল সে আমার অনেক আপন। হ্যাঁ, অনেক কষ্ট, দুইজনের হাত ধরে সে গাড়িতে যখন উঠে, মানে একদম এখনও আমরা মাঝে মাঝে বলি। এবং আমি চেয়েছিলাম যে আমি আমার লাইফ স্টোরিটা নিয়ে একটা বই লিখবো, বাট সময় হয়ে ওঠে নাই। যে যখন চলে যায়, মানে তখন আমার হাত ছেড়ে যখন দেয়, ও কান্না করতেছে, আমি কান্না করতেছি, সারাদিন কান্না করতেছি, বাট এর আগ পর্যন্ত আমরা কিন্তু চিনিও নাই কেউ কাউকে এক রাত্রে। হ্যাঁ, এইটা আল্লাহর রহমত, এইটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আমি এটার জন্য বল যে আল্লাহ আমাকে, মানে সেই ছোট থেকে আমার প্রতি আল্লাহর, জানি না হয়তো কোনো ভালো কাজ করেছিলাম বা করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে আমি কাজ করি। তো আল্লাহ আমাকে অনেক রহমত দিয়েছে। মাশাআল্লাহ, মজা পেল। আসলে এটাই হয়, বৈবাহিক সম্পর্ক এটাই বোধহয়। চিনি না জানি না, আগের দিন জানলার ফাঁক দিয়ে একটু দেখা, পরের দিন সারাদিন কান্নাকাটি করা, দূরে থাকা, যেহেতু জব, কয়েক মাস পর পর ছুটি আসা। প্রথম বেবি আসলো কতদিন পরে? না, বেবি অনেক পরে। কয় বছর পরে? 5 বছর। 5 বছর পরে। আর তেলের ব্যবসাটার মধ্যে এই একটা গল্প আছে। হ্যাঁ, এই গল্পটা হচ্ছে আমার সেকেন্ড বেবিকে নিয়ে। বলেন। আমার প্রথম গল্প ইয়াটা ছিল যে এটা আমার নিজের জন্য, যে মানে এই গল্পটা আসলে ভাইয়া অনেক কপি হয়েছে, জানেন কিনা? বিশ্বাস করুক না করুক, আপনি যখন আমাকে বলেছেন গল্পটা, আমি কিন্তু ওই মিরাকলটা বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ প্রদত্ত অনেক ব্যাপার আছে, অনেক মিরাকেল আছে, যেগুলো আসলে ঠিক ব্যাখ্যা করা যায় না, বোঝা যায় না। এবং আমি ব্যাখ্যা করতে গেলে এটা মানে যাবে না, বিশ্বাসই করতে পারবে না। পজিটিভ নিবে, কেউ নেগেটিভ, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি নিজে বিশ্বাস করি, এই জন্য আমি শুনতে চাই ওই জিনিসটা, ওই মোমেন্টটা আসলেই হচ্ছে। তখন তো আপনার চুল পড়ে যাচ্ছিল। হ্যাঁ, আমি রিবন্ডিং করতাম, এর কয়েকবার রিবন্ডিং করা হয়েছে, মোটামুটি আমার চুল ছিল, বাট হচ্ছে লাস্ট রিবন্ডিংয়ে হচ্ছে আমার চুলটার অনেক ক্ষতি হয়ে যায় খুব অল্প দিনে। আমি আসলেই, মানুষ বলে যে টাক হয়ে যাওয়া, বাট মেয়েদের টাক হয়ে যাওয়াটা আমি দেখেছি যে আমার মানে অঝরে, মানে দাঁড়িয়ে থাকলেও আমার চুলগুলো সব পড়ে যেত, এরকম অবস্থা। তো আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম, আসলেই মানে বলতামও মাঝে মাঝে এরকম একটা বিষয়। এবং আমি খুব মানে জানি না এটা বলা ঠিক হবে কিনা,
আমি ছোটোবেলা থেকেই একটু নামাজ কালাম একটু মানে আরবির দিকে ইসলামের দিকে আমি চলার চেষ্টা করছি, মানে যতটুকুন সম্ভব। এবং আমি ওই টাইমটাতে কখনো মানে আমি একবার একটা পড়েছিলাম যে 45 দিন একটা না হচ্ছে তাহাজ্জুদ পড়া। সো আমি 45 দিন আমার বাচ্চা গর্ভে থাকা অবস্থা আমি মানে মনে হয় না যে আমি একটা রাতও বাদ দিয়েছি আমি তাহাজ্জুদ পড়া, এবং কন্টিনিউয়াসলি এখন যেমন মোবাইলটা সেকেন্ডে সেকেন্ডে আমরা স্ক্রল করতেছি, কিছুক্ষণ পরপর দেখতেছি নোটিফিকেশন, ঠিক এরকম আমি কাজ করতাম, কাজের ফাঁকে ফাঁকে আমি হচ্ছে কোরআন তেলাওয়াত করতাম। আমি রান্না করছি, ঘর মুছছি, মানে যখন ওই আমার বিজনেসটা, তো আমি নিজের হাতে সব কিছু করতাম। তো তখনও আমি এরকম কাজ করতাম, আবার যে আমি কোরআন তেলাওয়াত করতাম। নামাজ টাইম তো অবশ্যই আমি নামাজ পড়তাম, কিন্তু মানে এই জিনিসটা মানে, এবং আমি সবসময় মানে হচ্ছে একটু অজুর ভিতরে থাকার চেষ্টা করতাম। তো কেমন একটা ম্যাজিক আসলো আসলে আমি জানি না। আমি ঠিক তাহাজ্জুদ পড়ে ওঠার পরেই আমি তেলটা তৈরি করেছিলাম। এটা হচ্ছে আমি একটা কিসের ভিতর যেন দিয়ে যাচ্ছিলাম, মানে ডিজি ফিল করছিলেন? হ্যাঁ, মানে আমার এটা করতে হবে, এটা আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে এরকম কিছু মানে করব এরকম একটা ভিতর ছিল। তন্দাচ্ছন্ন ছিলেন আপনি, বলছিলেন যে তখন ঠিক ঘোরের মধ্যে। হ্যাঁ, একটা ঘোরের মধ্যে, জি আমি এটা বলতে চাচ্ছিলাম না, যে এরকম ছিলাম। এবং আমার যেটা যেটা প্রয়োজন, আমি এই প্রয়োজনগুলো আমি হচ্ছে তখন মানে যে আমি খুঁজে খুঁজে বের করেছি। তারপর কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন এখন ব্যবহার করি, এগুলো কিছু জিনিস কিনতে হয়েছে, এটা ওর বাবাকে দিয়ে, এবং আমি বাহির থেকে কালেক্ট করাইছি। তারপরে ওই দিন হচ্ছে আমি তাহাজ্জুদ পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এখনই এটা করতে হবে, মানে এরকম একটা ব্যাপার ছিল। এবং সত্যি কথা ভাইয়া, আমি যখন এটা করতেছিলাম আমি কন্টিনিউয়াসলি আমি দোয়া, আমার যা জানা আছে আমি সূরা ইয়াসিন সূরা থেকে শুরু করে আমি পড়তেছিলাম এবং করতেছিলাম, ফু দিচ্ছিলাম। মানে একটা ঘড়ির ভিতর থেকে আমার কাছে এই জিনিসটা যে এটাতে মনে হয় আল্লাহ কি যেন রহমত দিবে, মানে কি যেন একটা কিছু আছে, মানে আসলে আমি বুঝাইতে পারবো না আসলে কে কেমন ভাবে নিবে, আমি এই জন্য ফ্রাঙ্কলি বলতে পারতেছি না জিনিসগুলো। সো আমার কাছে এরকম মনে হচ্ছিল আমি দোয়া পড়তেছি, ফু দিচ্ছি, মানে এটার ভিতর যে কি আমার জীবন না কি আমি বুঝতেছিলাম না। সো আমি করতেছি, এরপরে আমরা করা হলো, কমপ্লিট করলাম আমি একাই। কমপ্লিট করার পরে আমরা পরের দিন এটাকে ব্যবহার করলাম, আমার তাসামনি, আমি এবং পাশে একটা ভাবি। তো এটা ইউজ করার পরে জাস্ট ম্যাজিক, আমার যে পরিমাণে হেয়ার ফলটা ছিল এটা টোটালি নাই, কিন্তু বিজনেস এটা তো চিন্তাও করি নাই। বাট এইভাবে ইউজ করতাম এবং পাশে ভাবি ইউজ করতো, আরেকজন করতো, তার কাছ থেকে জেনে আরেকজন, মানে এই জিনিসটা একটু বলতে গেলে অনেক বড় হিস্টোরি হবে, সো আমি একটু সংক্ষেপে বলি। তো মানে এদের আমি বাটিতে করে দিয়েছি, ছোট বাটিতে করে একটু তেল বানাইছি, ওখান থেকে দিয়েছি। সে ইউজ করে বলতো ভাবি অনেক ভালো, আপনি হচ্ছে এটা আরেকটু আমাকে দেন। হ্যাঁ, এবার ওই ভাবির কাছ থেকে আরেকজন, তখন আসলে কি আমরা একটা বিল্ডিংয়ে অনেকগুলো ফ্যামিলি থাকে, সো ভালো বন্ডিং ছিল সবার সাথে। তো এই বিল্ডিংটা থেকে স্টার্ট হয়, বাট কারোর কাছ থেকে আমি তখন টাকা নেই নাই। বাট এরপরে যখন আসলে এই যে আমার সন্তান সেকেন্ড বেবি আমার গর্ভে আসে, এটা আল্লাহ তাআলার সব থেকে বড় নিয়ামত আমার জীবনে, তখনই আমার জীবনটা পাল্টে যায়। কেমন এটার ভিতরে তখন আমার বেবি আসার পরে আমার ওই তেলটা আমি কিন্তু কন্টিনিউয়াসলি করতেছি, আমার টোটালি টাট, মাথার অবস্থা খুবই খারাপ, একদম চুল পড়ে গেছে, একদমই পড়ে গেছে। আমার সেই চুলটা 7 মাসে আমার হেয়ারটা এত বড় হয়, যেটার ছবি এখনো অনলাইনে অনেক পেজে আছে, বাট কেউ জানে না যে ওই চুলটা আমার। মানে হ্যাঁ, এটাও একটা এরকম বিষয় যে আপনার চুলের ছবি অন্যান্য পেজে চলছে। হ্যাঁ চলছে, বাট এই ছবিটা আমি পোস্ট করি নাই, এটা আমার একটা, তার নামই বলি রাশেদ, চট্টগ্রামের। সো হচ্ছে ও পোস্ট করেছিল, ওকে আমি টাকার পরে আবার এই চুল গজাইছে, এই চুল ইয়াজ এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে আমি চুলের ছবিটা আপনাকে দেখাবো শোটা শেষ করার পরে, আপনাকে শুধু, আর কাউকে না। সো হচ্ছে আমি ছবিও করতাম না, আমি কিন্তু এই টাইপেরই ছিলাম যে তখন আমি কোনো ছবি করি নাই। এবং আমার বাচ্চা আসার, আমি গর্ভে থাকাকালীন অবস্থায় ক্যামেরার সামনেই যাই নাই। আমার ওই সময়ের একটা ছবি আছে ক্যামেরার পিছনের চুলের, তো সেই ছবিটা হচ্ছে পোস্ট করা হয়। তো আমি ওকে দেখাচ্ছিলাম, মানে ও আমার ছোটো ভাই, তো ওর সাথে কথা বলতে বলতে ওকে আমি দেখাইলাম। ও না মানে এটাকে মানে মজা, মানে খুশিতে মানে পোস্ট করে দিল যে আমার আপু এরকম হচ্ছে, আপুর চুলটা এরকম হয়েছে মাশাআল্লাহ। তো ওই ছবিটা এত মানুষ আসলে ওটা নিয়েছে এবং অনেক পেজে ইউজ করছে ওই ছবিটা।
তো যাই হোক ওটা আমি বলতে চাই না, কিন্তু কেউ জানে না যে এটা আপনার কেউ, বাট কেউ জানে না যে ওই চুলের ছবিটা আমার। আমি যাদের চিনি মানে অনেককে আমি নক করে করে বলেছি যে প্লিজ আমার ছবিটা একটু ডিলিট করে দেন। অনেকে করেছে, অনেকের পেজ মানে নষ্টও হয়ে গেছে, এরকমও আছে মানে যারা এর মাঝে। তো ওই যে আচ্ছা এটা অন্য গল্প। তো এইভাবে এরপরই বিজনেসটা স্টার্ট হয়ে যায়। কিভাবে আমার বাচ্চাও আসে, আমি মানে তখন আশেপাশে সবাই হিউজ রিপিট কাস্টমার হয়ে যায় আমার। আমি প্রেগনেন্সি অবস্থায় মানে কষ্ট হতো, ওর বাবা আমাকে অনেক বকা দিত মানে অলরেডি, যে তুমি এই অসুস্থ শরীর নিয়ে এগুলো কেন করতেছো। বাট আমি পাতিল ভরে ভরে করতাম, হ্যাঁ অনেক করতাম। সবাই এসে নিয়ে যেত, সবাই বোতল নিয়ে আসতো, পানির বোতল, কোকের, মানে যা কারো কাছে তেলের বোতল থাকলে এই বোতলগুলো নিয়ে আসতো। তখন না ওরা আমাকে টাকা দিত, যেভাবে কষ্ট করে করেছেন এখানে তো একটা কস্টিংয়ের ব্যাপার আছে, সো এরকম করে টাকা দিয়ে যেত। তখন আমি ভাবতাম কি ভালোই তো, এবং সবাই উপকার পাচ্ছে, মানে দিয়ে আবার আমি টেনশন করতাম জানলা প্রথম যে আমার হচ্ছে বা আমাদের হয়েছে আদৌ কি সে খুশি হবে কিনা, সে যে নিল আমাকে এতটা বিশ্বাস করে। আমি সত্যি ভাইয়া আমি নামাজেও তার জন্য দোয়া করতাম যে আল্লাহ মানে সে আমাকে বিশ্বাস করে আমার কাছে এই জিনিসটা নিতে আসছে এবং সে আমাকে পেমেন্ট করছে, এই টাকাটা যেন আমার মানে অন্য কোনোভাবে আমার যেন হালাল হয় এই টাকাটা, এবং আল্লাহ যেন সে যে খুশিতে নিয়েছে সেই বিশ্বাসটা যেন তার থাকে। মানে আমি সত্যি ভাই এখনও আমার লাখ লাখ রিপিট কাস্টমার, তারপরেও এখনও আমি মনে হয় কোনো নামাজে আমি বলতে ভুলি না যে আল্লাহ তুমি আমার কাস্টমারগুলা যারা আমাদের প্রোডাক্টটা নিচ্ছে তাদের যে আশায় যে ইয়াতে নিয়েছে সেটা তুমি পূরণ করো এবং তার চুলের সমস্যাটা তুমি সমাধান দিও। আমি সবসময় দিন এই টেনশনে থাকি। মানে কেউ যদি আমার পেজে এখনও বলে যে না আমার না কাজ হয় নাই, আসলে সবার শরীরের রেসপন্স তো এক না, কারো একটু লেট করে হয় বা কারো আগে, কারণ এটা তো অনেক মানে আমার তেলের তো সব সমস্যার সমাধান দিচ্ছে ভাইয়া। কিরকম ভাইয়া মানে আপনি চিন্তা করতে পারবেন না, আমি এটা লাইভে কখনো বলি না, মানে যেটা টাক মাথায় চুল গজানোর তো হাজার হাজার রিভিউ আমাদের পেজে, মানে হাজার হাজার বললেও ভুল হবে। আমার যে কতগুলা ফোন অলরেডি করা আছে যে আমাদের শোরুম থেকে রিভিউ, এই রিভিউগুলো শুধু অনলাইনে রিভিউ আমরা কালেক্টই করি না, কারণ আমাদের শোরুম থেকে যে পরিমাণ কাস্টমাররা এসে তারা খুশিতে রিভিউ দিয়ে যায় যে দেখেন আমার একদম চুল ছিল না এখন কতটা চুল গ্রো করছে। এই রিভিউগুলো আমরা আসলে পোস্ট করে পারি না, কারণ দিনে হয়তো 4-5টা পোস্ট করা হয়, রিভিউ আসতেছে 50-100টা, তো এই রিভিউগুলো তো আসলে পোস্ট করা হয় না। দেখা যায় ফোনগুলো না সব স্পেস ফুল হয়ে যাচ্ছে, অনেক ফোন আমি রেখেছি, বাট এটা আমি যে কি করবো এত রিভিউ আমি জানি না এখনো পর্যন্ত। তো এরকম তো ব্যবসায় ঢোকাটা এরকম যে আমার নিজের ব্র্যান্ডিংটা করলেন কখন তাহলে? হ্যাঁ ব্র্যান্ডিংটা আসলে ওই যে বাবু আসলো পৃথিবীতে, তার আগে শুরু হলো আমার কিছু গ্রুপে কাজ, গ্রুপের নাম হ্যাঁ উইতে আপনি কাজ করেছেন। হ্যাঁ আমি ফার্স্ট টাইম আমি উইতে কাজ করেছি, আমি উইতে কাজ করি এবং আমার একজন কাস্টমার, এর আগে আমি আইডিতে কাজ করছি, উইতে পরে তানিয়া আফরিন, যখন কিছু ভাবিরা মানে আমার আত্মীয় স্বজন রিলেটিভসরা নিত ওই যে মেসেঞ্জারে, আমাদের একটা আইডি ছিল আমার হাজব্যান্ড এবং আমার, তানিয়া আবিদ মানে ওর নাম আবিদ আমার নাম তানিয়া, ওই একটা আইডি আমরা দুজন ব্যবহার করতাম। আমি আসলে অত ফেসবুক বুঝি না এরকম আর কি ব্যাপারটা, তো আমি মাঝে মাঝে জাস্ট একটু নিউজ ফিড দেখতাম, মানুষ 3 পিস বিক্রি করে এটা দেখতাম, তখন মাঝে মাঝে 3 পিস অর্ডার করতাম। তো এরকম ওর আইডি থেকে তখন ওই আইডিটা তানিয়া বিদি থাকে, এবং তখন ওই আইডি থেকেই আমি জানানো স্টার্ট করি। মানে অনেকে বলতো যে আমার রিলেটিভসটা বলতো যে এটা না অনেক ভালো, তুমি না এটা অনলাইনে করো। তো অনলাইনে কীভাবে করতে হয় আমি তো এটার কোনো নো আইডিয়া কিছু নাই। তো এরকমই আমার একজন রিলেটিভস সে আমাকে উইতে অ্যাড করে এবং বলে যে তুমি কয়েকদিন এটা পড়ো এবং তোমার পরিচিতি এবং তোমারটা নিয়ে তুমি পোস্ট করো। তখন অলরেডি আমি কোথাও কোনো জায়গায় দেখি নাই যে হোমমেড কোনো তেল কেউ সেল করে, এরকম কিছু না। সো আমি এটা নিয়ে কী লিখবো, তখন আমি নিজেকে নিয়ে লিখতাম, নিজের গল্পটাই লিখতাম যে এভাবে আমি এটা করেছি। এখন আপনারা যদি চুলে প্রবলেম থাকে আপনারা আমাদের প্রোডাক্ট, আমার এই তেলটা আমি নিজের হাতেই বানাই, এটা আপনারা নিয়ে ব্যবহার, কোনো লেভেলিং নাই, বোতল নাই, কিচ্ছু নাই। এই যে পানির বোতল আর সেই বোতলেই কুরিয়ার করতাম এসে পরিমাণে, তখন কোনো লেভেলিং টেমলে কিচ্ছু নাই এবং তাও বিক্রি হচ্ছে হিউজ বিক্রি হতো তখন উইতে। তো এবার এটা আইডি থেকে চলে গেলাম এই যে গ্রুপে উইতে আমার এত রিচ ছিল অলরেডি আমার পোস্ট অটোমেটিক ডিলিট হয়ে যেত, বেশি হওয়ার কারণে ডিলিট হয়ে যেত। তখন আমি খুব কষ্ট পেতাম যে এত রিচ হয়েছে। আমি দেখছি একটা রিয়াক্ট পড়েছে 26,000 26K,
এরপর দেখছি কি পোস্টটা নাই। আমার এটা খুব এখনও মনে পড়ে যে 26,000-এর যে পোস্টটা আমি এত কষ্ট পেয়েছিলাম, কিছুক্ষণ আগে 26,000, মানে এত কমে। আমার মেসেঞ্জার তো ব্লক, মেসেজ রিকোয়েস্ট, স্পাম সব ব্লক, মানে আমি তো আর কাউকে রিপ্লাই দিতে পারতাম না, কন্টিনিউয়াসলি হচ্ছে আমি ব্লক থাকতাম, তখন তো বুঝতাম না যে পেজ বানাইতে হয়, মানে পেজ তৈরি করতে হয়, এটা তো আমি জানতাম না, তখন ওইভাবেই করতাম। তারপর যেদিন ব্লগ খুলতো, আপনার তো অনেক পেজ মাইর খাইছে। হ্যাঁ, আমার পেজ কিছুদিন আগেও হচ্ছে যে 18 দিন হচ্ছে ইয়া হয়ে গেছিল, মানে হ্যাক করে নিয়েছে। এত শত্রু আপনার জন্য হয়েছে? এখন এই গল্পটা আসলেই বড় হয়ে যাবে, মানে আমার লাইফ গল্পটা, মানে হিস্টোরিটা, এইটার যে এত নকল বের হয়েছে ভাই আপনি জানেন না। এখন সে নকলগুলো নেই। আমার সংবাদ সম্মেলন হয়েছে, অনেক নিউজ চ্যানেল এটা দেখাইছে, জানিয়েছে র্যাব কিন্তু 14 জনকে একসাথে গ্রেপ্তার করেছিল আমার নকল প্রোডাক্ট সহ, হাজার হাজার প্রোডাক্ট সহ হচ্ছে এভাবে সরাসরি যে হচ্ছে ধরেছে, এবং হিউজ পেজ বের হয়েছিল। মানে এখানে একটু গল্প আছে, যেটা হচ্ছে আমার যখন স্টার্টিং, আমার যে বাচ্চাটার কথা যেটা বলতে, যে আসলে এত দূর চলে আসছি, তো ও পৃথিবীতে আসলো তখন আমি উইতে চলে গেলাম। ওই সময় প্রথম একটা পোস্ট করি, ওটাতে খুব একটা রিস্ক হয়নি। সেকেন্ড রাতে ও তো ঘুমায় না, ও তো ছোট, হসপিটাল থেকে নিয়ে আসছি আমি, তখনই এই হসপিটালে থাকা অবস্থায় হচ্ছে আপু হচ্ছে একটা ওই চায়না আপু, নামটা বলেই দিলাম, আমাকে উইতে অ্যাড করে। তো সেকেন্ড পোস্টে আমি রাতে যখন ওকে ঘুম পাড়ায় আমি জেগেছিলাম, তখন আমার এই স্টোরিটা, এই যে বাচ্চা হয়েছে, বেবিটা হয়েছে, এটাকে নিয়ে আমি একটা পোস্ট করি, এবং আমি নিচে তেলের কথাটা আমি উল্লেখ করি। সেটা আমার এত রিচ হয়, এবং আমার বাচ্চার একটা ছবি দিয়েছিলাম। সো এত রিচ পেয়েছিল ওই রাতে, রাত তো নাই, এরপর আমি 2-3 দিন একটা না আর ঘুমাইতে পারি নাই, যে এত অর্ডার ছিল আলহামদুলিল্লাহ। তো এই জন্যই বলি যে আমার বাচ্চাটা, আর আমার তাসামনির চুলের ছবিটা দিয়েছিলাম, যে ও এটা ইউজ করে আসলে ওর চুলের রেজাল্টটা কেমন, ও তো বড় মেয়ে আর ছোট মেয়ে। তো এই হিস্টোরিটাই, মানে পুরো এই স্টোরিটাকে আমি লিখেছিলাম, আর এটা এত রিচ পায় যে আমি 2-3 দিন, মানে কি 1 মাসে আমি অর্ডার কুলাইতে পারতেছিলাম না, এবং আমি তখন ওই অসুস্থ শরীরে আমার হচ্ছে তৈরি করতে হচ্ছিল। তখন আমার আম্মু আমাকে হেল্প করছে। হ্যাঁ, তখন হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আম্মুকেই শিখাই যে, তখন কি ব্র্যান্ডিংটা করেছেন না? ব্র্যান্ডিং তখনও করেন নাই? কিছুই না, ওই পানির বোতলেই চলছে। তোহার নাম নাই তো, তোহার নামটা রাখা হয়, ওর নাম হচ্ছে ফাবিহা আনওয়ার ফালাক, পরবর্তীতে সার্টিফিকেট নেম। আর তাসা তোহা, মানে এটা হচ্ছে কি, তাসা নামটা, ওর নাম হচ্ছে আসফিয়া হোসাইন তাসা, তা ওর তাসাটার নামটা আসে তাসার 2টা ইয়া থেকে, এবং ওর বাবার নাম হচ্ছে সাদ্দাম হোসাইন আবিদ, তো সাদ্দাম থেকে সা, তানিয়া থেকে তা, এই যে আবার তোহা আরবি হরফ 2টাকে তোহা রাখা হয়। তো এরপরে যখন আসলে বিজনেস ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা, অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, আর বানাবো না এরকম একটা অবস্থায়, তো যার নাম না বললেই নয়, রাকিব ভাই বলতেই হবে, পুরান ঢাকার। আজকে শোতে আসলে না বললে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। সো রাকিব ভাই আমাকে কল করে ওই রকম একটা মুহূর্তে, আমি না পারতেছি না, বানায় পারতেছি না, দিয়ে পারতেছি না, আমার তো শরীর অসুস্থ, আমার তো এটা নিয়ে বিজনেস করার প্ল্যান নেই। ওর বাবা আমাকে রাগারাগি করতেছে যে তুমি কি করতেছো এই অসুস্থ শরীর নিয়ে। তখন হচ্ছে রাকিব ভাইয়ার সাথে আমার কথা হয়, রাকিব ভাই ফোন করে আমাকে, রিপিট কাস্টমার, অলরেডি কয়েকবার প্রোডাক্ট নিছে, আবার ফোন করে, আপা আমার 7টা তেল লাগবে, কোনো একটা ব্যাংকে আছে ভাইয়া, আমার মনে নেই, আমার 7টা তেল লাগবে। তখন আমি বলি যে ভাইয়া আমার না পক্ষে আর সম্ভব না এত বোতল ম্যানেজ করা, কোথাও মানে পানির বোতল কিনে এনে, কোকের বোতল, আসলে বোতল কিনতে পাওয়া যায়, এটা আমি জানতাম না ভাইয়া যে বোতলটা কিনতে পাওয়া যায়, এবং আমার হাজব্যান্ডও না কখনো আমাকে এগুলো বলতো না। মানে আপনি কিন্তু হাজব্যান্ড তো আপনাকে নিজে নিজে কাজ করতে দিয়েছে, কোনো কিছুতেই হেল্প করে না, আগায় দেয় নাই না, এটা কিন্তু একদিক থেকে ভালো, নিজের জিনিস নিজে করলে শক্ত হয় মানুষ। করেছি, আর ও তো আসলে ওর অফিস নিয়ে ব্যস্ত থাকে, সরকারি চাকরি, এত হাতও দিতে পারবে না এদিকে, ও তো ওর অফিস নিয়ে কন্টিনিউয়াসলি বিজি থাকে, সো ওকে আমি কখনো নিয়মিত তো নাই, উনি অন্য কিছু হাত দিতে পারবে না। এবং হচ্ছে আমি ওকে কখনো মানে দেখাই না, ও যখন অফিসে থাকে বা নাইট ডিউটি থাকে, আমি ওই রাত্রে হচ্ছে আমি এটা তৈরি করতাম, কারণ একটা স্মেল আসে এটা তৈরি করার সময়, ওই স্মেলটা সহ্য করতে পারে না, মানে পারতো না তখন, এরকম একটা ব্যাপার ছিল। আর এখন তো সারাদিন ওই তেলটাই মাখবে সে, কোনো দিন আর ওইটার পর থেকে ভাইয়া আজও পর্যন্ত আমাদের বাসায় তো কোনো তেল আমরা কিনিই না চুলে দেওয়ার জন্য। আর আমার মেয়ে মাঝে একটা পছন্দ করে, একটু শখ হয় না যে বাহিরে নিয়ে আসছিল একটা তেল, আমার মেয়ের তো মাশাআল্লাহ চুল, ওর চুলও হয়তো দেখেছেন, তো খুব খারাপ একটা অবস্থা, একদিন লাগাইছিল, ওর বাবা ওকে এত, এই তুমি কি লাগাইছো, কি গন্ধ,
মানে আমাদের তেলের স্মেল তার কাছে এত বেস্ট, হ্যাঁ মানে এখন এরকম। বাট ওই মানুষটাই একসময় ওই স্মেলটা হচ্ছে সহ্য করতে পারতো না, এই জন্য আমি লুকিয়ে লুকিয়ে বানাইতাম। তো বিষয়টা রাকিব ভাইয়ের বিষয়টা হচ্ছে, রাকিব ভাইয়া তখন 7টা তেলের অর্ডার করে এবং ভাইয়াকে আমি বলে যে ভাইয়া আর সম্ভব না, আমার কাছে বোতল তো নাই, আমি কোন বোতলে পাঠাবো, আপনার এত দূরে কুরিয়ার করতে হবে, এই পানির বোতল কোকের বোতল সব শেষ, কত খুঁটে খুঁটে আনা যায়, মানে মাঝে মাঝে এদিক ওদিক থেকে আনতাম, পাশে ভাবিদের যদি কোনো বোতল থাকতো আমি চেয়ে আনতাম যে ভাবি আমার কয়েকটা বোতল দিয়েন, মানে বিলিভ মি আমি এটাও করছি। এরপরে বোতল ভাইয়া নাই, আমি কিভাবে পাঠাবো, তখন বলে যে আপু আপনার তেলই হচ্ছে এই তেলটাই ব্যবহার করতেছি আমরা, এখন তো অন্য কিছু ইউজ করবো না, আপনার যত কষ্ট হোক না কেন আমাকে দিতে হবে, এরকম। তারপরে আমি বলার পরে সব কিছু বলি, ভাইয়ের সাথে অনেক কথা হয় যে আসলে ওর বাবাও চাচ্ছে না আমি এই জিনিসটা করি, আসলেই চাইতো না ওর বাবা যে আমি এই জিনিসটা করি, এবং আরও বাচ্চা হয়েছে, এখন তো আমি অনেক অসুস্থ, ওকে টেক কেয়ার করব, এরকম একটা বিষয়। তখন ভাইয়াকে বলার পরে ভাইয়া বলে না আপা এটা কোনোভাবে আপনি ছাড়তে পারবেন না, মানে তার একটা কথাই, এত ভালো জিনিস কেউ ছেড়ে দেয়, এটা কি বলেন আপনি, কত মানুষ উপকার হচ্ছে, কি পরিমাণ দোয়া করতেছি আমরা, আপনি জানেন। তখন কিন্তু ভাইয়ের সাথে আমার কোনো রিলেশন না, মানে জাস্ট ওই যে ফোনে আমাকে আইডি থেকে অর্ডার করেছিল রাকিব ভাইয়া, তো রাকিব ভাইয়ের ওয়াইফ, তারপরে হচ্ছে রাকিব ভাইয়া, এবং হচ্ছে রাকিব ভাইয়ের সাথে এরকম একটা ইয়াও ছিল যে টাকাটা দেওয়া নিয়ে সে প্রচুর টেনশনও করছিল ফার্স্ট যখন তার ওয়াইফ অর্ডার করছে, যে টাকা দিলে টাকা মেরে খাই কিনা, এরকম একটা ব্যাপার ছিল। আমার অনেকবার হয়েছে, আমি অনলাইন অর্ডার করে আমি টাকা মার খেয়েছি। হ্যাঁ, সো ওই তখন এটাই তো ইয়া ছিল আসলে, ফেক পেজ বা ইয়াতে এটা বুঝতো না, আমার তো কোনো পেজ নাই তখন, কিন্তু কোনো পেজ নাই। এবং ভাইয়া তখন আমাকে বলে যে আপনার বোতল নিয়ে চিন্তা আর করতে হবে না, আমি দেখতেছি। ভাইয়া আমাকে 100 পিস বোতল পাঠায় ইয়া থেকে, পুরান ঢাকা থেকে কিনে। আমি তখন বলি ভাইয়া বোতল পাওয়া যায়, মানে বোতল কিনতে পাওয়া যায়, সত্যি আপনি পারবেন, মানে আমার কাছে জিনিসটা এরকম, আমি আসলে খুব কম বুঝতাম আসলে বাহির সম্পর্কে, আমার কাছে এখন মনে হয় আর কি যে এখনও অনেক কিছু বুঝি না এগুলো। আমি বলতাম যে আসলে বোতল আপনি কিনতে পারবেন, কোথা থেকে কিনবেন বা এরকম একটা বিষয়। তখন হচ্ছে বোতল পাঠায়, অ্যাড হচ্ছে 100 বোতল আমি রেডি করে, আমার সে একদিনের ভিতর চলে গেল সব ডেলিভারিতে। হ্যাঁ, এর আগে তো অনেক গিয়েছে যে এদিক ওদিকের বোতল, পানির বোতল কিনে নিয়ে আসতাম, পানিটা আমরা খেয়ে ওই পানির বোতলে দিতাম, মানে কি যে একটা অবস্থা, এগুলো বলতে গেলে আসলে লজ্জা লাগে ভাইয়া যে আমি আসলে এতটা বোকা ছিলাম। পানি কিনে এনে পানি খেয়ে ফেলতাম, ওই বোতলে হচ্ছে তেল দিতাম, এরকম। তারপরে হচ্ছে কোক খেতাম, ওইটাই তেল দিতাম, আবার চারপাশ। ব্র্যান্ডিংটা করলেন কবে ফাইনালি? এরপর ব্র্যান্ডিংটা ওই যে তাসাতোহা নাম, এবার যখন মানে হাজার হাজার মানুষ নিচ্ছে ওই তেল, তখন হাজার হাজার বোতল আমি নিচ্ছি। ওই যে ওখানে রাকিব ভাইয়া হচ্ছে করে দিল, কথা বলাই দিল যে এখান থেকে এরকম বোতল নেবেন, তখন শুরু হয়ে গেল ওই থেকেই, আর কোথাও না কিন্তু ওইতে। হ্যাঁ, ওই থেকে এত এত রিপিট কাস্টমারে ভরপুর, ওইতে কন্টিনিউয়াসলি রিভিউ। আমি দিব কি, মানে আমার পোস্টের জন্য হচ্ছে সেল হতো না, আমাকে রিভিউ দিত ওই গ্রুপে, মানে যারা যারা নিত তারা আবার নিজেরা লিখে দিত, আমি কিছু জানতাম না, ওইখান থেকে অর্ডার আসতো, ওখান থেকে আমার আইডি দিয়ে দিত, এবার আইডিতে। এরপরে হচ্ছে শুরু হলো যে পেজ খুলতে হবে, তখন পেজ নেই। হ্যাঁ, তখন পেজ নেই। তখন সানজি আপু, যার কথাও না বললে নয়, ফার্স্ট টাইম আমাকে পেজ সম্পর্কে বুঝায়। হ্যাঁ, তো ওই আপুর সাথে ওই আপু আমাকে কল করে, আপু আমার কাস্টমার, আপু কল করে, আপুর ভাইয়াও, আপুর হাজব্যান্ডও গ্রাফিক, আমার লোগোটাও হচ্ছে সানজি আপু তৈরি করে দিছিল। তখন আপুর সাথে কথা হয়, আমরা একটু শর্ট করি, এবং হচ্ছে আপু হচ্ছে লোগো তৈরি করে দেয়, পেজ করার জন্য বলে, বাট পেজটা আমার হাজব্যান্ড ওপেন করে দিয়েছিল। ও তখন ও আসলে এত কিছু জানতো না, হয়তো ইউটিউব দেখেছিল, হয়তো দেখে আমার পেজটা ওপেন করে দেয়, তার সাথে হেয়ার ফল সলিউশন লিখে। হ্যাঁ, তখন আসলে ওইভাবে আইডিয়া হয় নাই, তো তখন হেয়ার ফল সলিউশন না, এরপরে লোগোটা তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল দেওয়া হয়, এবং পেজ তারপরে আমার চলছে কন্টিনিউয়াসলি লাইভ, টোটালি 4 বছর কোনো বুস্টিং ছাড়া, কোনো বুস্টিং করি নাই, জাস্ট লাইভ করেছি। আচ্ছা, এইখানে যে গল্পটা যে আমি কিভাবে লাইভ করব, সবাই বলতো যে এত সুন্দর মাশাআল্লাহ চুল, সুন্দর একটু মেকআপ করে আসলেই তো সুন্দর লাগবে, চুলটা দেখাইলেই তো প্রচুর তেল সেল হবে, এটা ছিল সবার একটা কথা যে চুল দেখালে সেল হবে। আমি তো টেনশনে পড়ে গেছি যে না, এটা তো অসম্ভব। কিন্তু আপনি তেলের ব্যবসা করবেন, আপনি চুল দেখাবেন, এটা তো হয়ই না। হয় না, সবাই এটাই আমাকে বুঝাইতো যে তোমার যদি আর, তখন
মানে একটা চলে আসলো যে এত সেল হচ্ছে, এত মানুষ উপকার পাচ্ছে, এটা নিয়ে আমার কাজ করতে হবে। আমার ভিতরে একটা উদ্দীপনা সৃষ্টি হলো যে আমার কাজ করতে হবে। ও এখানে আর একটা ব্যাপার আছে, বলবো, চিত্রনায়িকা মৌসুমী আপু, যার কথা আসলে না বললেই হয় না, আপুও কিন্তু আমার ওই পানির বোতলের কাস্টমার। আচ্ছা, এটা কিন্তু অনেকে আচ্ছা বলেই দেয়, ভুলে গিয়েছিলাম আমি, বাট বিষয়টা আপুও কিন্তু আমার ওই নর্মাল বোতলের লেভেলিং ছাড়া বোতলের সেই সময়কার কাস্টমার। এবং ওই যে রাশেদের মাধ্যমে হচ্ছে আপুর ম্যানেজার যে, সে আমার কাছ থেকে তেল নেয়। আমি তো পুরা পাগল। প্রথমবার নিয়েছে, এবার মৌসুমী আপু হচ্ছে তাকে বলতেছে, আরিফকে, যে আরিফ ভাইকে বলতেছে যে আচ্ছা তুমি যে কি দিচ্ছ আমার মাথায়, তুমি মানে আপুর তখন চুলের খুব খারাপ অবস্থা, আপনি হয়তো বা জানেন, মানে আপুর সামনে অনেক সুন্দর চুল, আপুর চুলটা আসলে খুব একটা খারাপ অবস্থা ছিল, পড়ে যাচ্ছিল, এবং আপু প্রচুর প্রোডাক্ট ইউজ করছে, এটা হচ্ছে আপুর মুখ থেকে আমি শুনেছি। এরপরে যা হোক লাগাইতে চায় না, যে তুমি কি না কি আনছো, মানে আপু দেখে এরকম করতেছে, লাগাবো, তারপরে বলছে হ্যাঁ লাগান সমস্যা নেই। তখন আপুকে ফোন ধরাই দেয়, আরিফ ভাই ফোন ধরাই দেয় আপুর সাথে। আমার তো সেই মৌসুমী আপু, যাকে ছোটবেলা থেকে মানে এখনো ম্যাটার করে সে, এখনো, হ্যাঁ মৌসুমী আপু আমার সাথে কথা বলবে, আমি যে কি বলবো আমি ভেবে পাচ্ছিলাম না। তখন আপু বলতেছে আচ্ছা বুঝো তোমার তেল আমি লাগাবো তো, ভালো হবে তো? আমি তখন শুধু বলেছি ইনশাল্লাহ আপু আপনি লাগান, সমস্যা নেই, আমি খারাপ কিছুই দেই নাই, আমি নিজের হাতে করছি, আমি এটা সত্য কথাটা বললাম। আচ্ছা ঠিক আছে লাগাচ্ছি, আমি কিন্তু তোমাকে আবার জানাবো, তোমার ফোন দিব। আমি তো খুশিতে নাই, মৌসুমী আপু আমার সাথে কথা বলতেছে, যাক। তখন কোনো হচ্ছে লেভেলিং কিচ্ছু হয় নাই, কিন্তু আপু ইউজ করলো। কিছুদিন পরে আবার ফোন দিয়েছে, মানে আরিফ ভাইকে বলতেছে মৌসুমী আপু যে আমার ওই তেলটাই দিবা, মানে সে কন্টিনিউয়াসলি আমার তেলটাই এবার থেকে ইউজ করে, আর কিচ্ছু সে ইউজ করে না। তেলটা দেওয়ার পরে তারা চুল পড়ে না, এখন সে তো আর কোনো ব্র্যান্ড। এবং এরপরে যখন তেল শেষ হয়ে গেছে, আপু আবার ফোন করছে আমাকে, আপু ফোন করে তোমার তেল হচ্ছে লাগবে। হ্যাঁ, আমি তারপরে তার হিস্টোরি বলে যে আমি তো অনেক ব্র্যান্ডের বাহিরের ইউজ করেছি, বাট এটা জাস্ট এটা নিয়ে তোমার কাজ করতে হবে। মানে আমাকে তখন আপুর অনুপ্রেরণাটা আমাকে সত্যি, মানে এরকম কিছু না যে আপু মৌসুমী আপু, মানে সেও আমাকে বলতেছে যে তোমার এটা নিয়ে কাজ করতে হবে, এটা অনেক উপকৃত, আমি উপকার পেয়েছি। আমার দেখো হেয়ারগুলো মানে কতটা চুল গজাইছে, আমাকে মানে বলতেছে ফোনে যে আমার এই কয়দিনে আমার চুল গজাইছে, একটা চুল আর পড়তেছে না, তার মানে এটা অনেক ভালো, এটা নিয়ে তোমার কাজ করতে হবে। আপু এইভাবে আমাকে যখন বলে, আমি তো খুশিতে নাই, যে আমাকে কি বলতেছে আল্লাহ, আমি মানে কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি শুধু। এরপরে আপুকে আবার তেল পাঠাই, তাও কয়টা করে জানেন, 6টা 8টা 10টা করে তেল পাঠাইতাম। এরপরে কাজ করতে হবে এরকম। এরপরে আপু কিভাবে কি করতে হবে আমি তো কিছুই বুঝি না, আমি আপুরে যে বলি, হ্যাঁ আসলে আমি তেমন কিছুই বুঝতাম না যে আমি কীভাবে আসলে আমি স্টার্ট করব। তো এটা তো প্রায় 7 বছর আগের কথা। তো আপুরে তখন আপু বলে যে আমি হেল্প করব, সমস্যা নেই, তুমি কাজ করো, তুমি এটা নিয়ে কাজ করো, তুমি এটা লেভেলিং এগুলো হচ্ছে করতে হবে, যেগুলো এগুলো করো। এরপরে সানজি আপুকে দিয়ে লেভেল হচ্ছে লোগো বানানো হয়। তারপরে লেভেলটা কিভাবে অনেক গল্প, পাঠাইলো কোথায় লেভেল বানাইতে হয়, খুঁজতে খুঁজতে মানে খুব খারাপ অবস্থা, আমি তো কিছুই চিনি না, কিছুই বুঝি না, আমি একাই। এবং আলহামদুলিল্লাহ এটা ব্র্যান্ডটা দাঁড় করে দেখেন, আপনার প্রতি মানুষ বিশ্বাস করে, এটা একটা অদ্ভুত জিনিস। জি ভাইয়া, আপনার এটা দায়িত্ব মনে হয় না যে মানুষ কেন বিশ্বাস করে, বা ওজন লাগে না? আমার তো খুব ওজন লাগে কেউ বিশ্বাস করে। এটার জন্যই তো আমি এখন অন্য কিছুই করতে পারি না ভাইয়া, এটাই তো মানুষের এত মানে একটা দায়বদ্ধতায় আমি একটা মানে আবদ্ধ হয়ে গেছি যে আমার মানে করতেই হবে, এই বিশ্বাসটাকে আমার আমি অর্জন করেছি কষ্ট করে, এখন আমি এটা ছেড়ে দিতে পারি না। মানে অনেক সময় এসেছে যে না মানে আমি মানে এখনো তো আপনি ডিলেমার মধ্যে ভুগছেন যে করব কি করব না, জানি কি জানি না। হ্যাঁ, আমি এখনো কিন্তু ভাইয়া এরকম যে আমি এখনো কিন্তু ফুলফিল ভাবে বিজনেস করতেছি না, মানে আমার কাছে এরকম। বাট আলহামদুলিল্লাহ যে এত মানুষ আমার প্রোডাক্ট নিচ্ছে, কিভাবে নিচ্ছে, আমি তো 4 বছরই কোনো বুস্টিং করি নাই। এরপরে বুস্টিংটা আচ্ছা, এরপর আরেকটু গল্প বলি ভাইয়া। এরপরে আসে হচ্ছে প্যান্ডামিকের টাইম, এই কাজ করতে করতেই তখন প্যান্ডামিকের টাইম চলে আসে। আমার অর্ডার কিন্তু কম নাই, প্যান্ডামিকের টাইমে অর্ডার বেড়ে যায় 100 গুণ। আমার কাজ চলমান, চলতে হবে, আমি ওখানে কাজ করতে পারতেছিলাম না। আমার আম্মুকে দিয়ে, তখন আমার আম্মু আমাকে প্রচুর হেল্প করছে, যেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না। আম্মুকেই প্রথম আমি শিখাই, আম্মু হেল্প করতো। এরপরে আমি আপনার কতগুলো ইনগ্রেডিয়েন্ট দিতে হয় নাম জিজ্ঞেস করছি না, কিন্তু কতগুলো লাগে একটা তেলের মধ্যে?
খুব বেশি না, লাইক 5-7টা। 5-7টা জিনিস মিশে তারপরে তেলটা করতে হ্যাঁ, হয়। তেলটা করতে। এখন আপনার ফ্যাক্টরিতে কত মানুষ টোটাল কাজ করে? এখন যদি সবকিছু মিলিয়ে বলি, অনলাইন অফলাইন 500। 500 মানুষ? রিয়েলি? প্রতিটা সেক্টরে আছে। মানে হোয়াটএভার পুরো টিমের আপনাকে মাস শেষে 500 মানুষকে হ্যাঁ, দেখতে হয়। বাট এখানে কিছু কিছু কয়েকটা সেক্টর আছে যে ওই জায়গাটা আমার দেখতে হচ্ছে না, আমি কাউকে হোয়াটএভার, কিন্তু But জিনিসটা হচ্ছে তার জন্যই তো তার সাথে হওয়ার জন্যই করতেছে। ও God, মানে মানুষের বাড়ির পানির বোতল কুড়ায় আনা মানুষটা এখন 500 মানুষের দায়িত্ব দিছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, এই দায়িত্ব থেকে কোথাও সরতে পারছি না, সরার উপায় নাই তো। উপায় নাই। এবং মজা পেয়েছি। এবং এই মানুষগুলা যে মানুষগুলা কাজ করে, মানে এরা যে প্রত্যেকটা মানুষ যে কতটা ভালো, এবং এরা না মানে বেকার, মানে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে, যেটা কিন্তু ম্যাক্সিমাম আমার ইয়াতে যারা কাজ করে এরা পড়াশোনা করতেছে কেউ, হ্যাঁ, মানে কারো ফ্যামিলির মানে পুরো মানে দায়ভারটা তার উপরে। অনেক বাচ্চা আছেন যে নিজেরা কাজ করতে পছন্দ করে, কাজ করে এবং নিজে তারা হচ্ছে পড়ালেখা করবে। এই যে আমার উপর থেকেই, মানে এই তাসাতোহা হেয়ার অয়েলের উপর থেকেই তাদের ফ্যামিলিটা চলতেছে, এতগুলা ফ্যামিলি। মানে এইটা ভেবে আসলে আমার, এবং এই মানুষগুলো প্রত্যেকটা মানুষ ওরা যে এত ভালো, মানে এবং সবাই খুশি যে তাসাতোহার সাথে কাজ করতে পারতেছে। মানে ওরা যারা মডারেটর আছে, আমি ওদের কথাটা একটু বলবো, মানে ওদের চেয়ে খুশি কেউ নাই দুনিয়াতে, মানে আমার কাছে মনে হয়। মানে ওরা বলে যে আপু, প্রতিটা মানুষ আমাদের কিভাবে দোয়া করে, মানে ওরা তো মেসেঞ্জার হচ্ছে করে, তো মেসেঞ্জারে ওরা সবার দোয়া পায়, মানে এবং মানে ওরা দেখে যে আমাকে মানুষ কত ভালোবাসে। প্রতিদিন গড়পড়তা কতগুলো যায়, বটল যায়? এটা এখন না বলি ভাইয়া, খুব যদি অসুবিধা না হয়। না থাক। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। না, ট্যাক্স পেটে অসুবিধা নাই, ঠিক আছে, আমরা স্কিপ করলাম, বুঝছি, বাকিটা বুঝছি। ভাইয়া আসলে কি ভালো জিনিসের পিছনে, আর চুলের সমস্যা সবারই, চুলের সমস্যা তো সবার, কিন্তু ভাইয়া এখন যদি বলতে হয় এই চুলের সমস্যাকে কেন্দ্র করে যে পরিমাণে প্রতারণাও কিন্তু বেশি হচ্ছে। কারণ দেখেন, আমি বলি, আমি প্যান্ডামিকের টাইমে যখন আমি হিউজ কাজ স্টার্ট করি, তখন ওই গ্রুপ থেকে মানে এবং বিভিন্ন জায়গা থেকে আমার কাছে হোলসেল চায়। তখনও লেভেলিং হয় নাই, লেভেল করতে পারি নাই, তো হোলসেল চাওয়া হয় যে আমার চাকরি ছিল, চাকরি নাই। ওই সময়টার অবস্থা তো আমরা সবাই জানি যে খুব একটা ভয়াবহ অবস্থা ছিল। তখন অনেকগুলো মানুষের আমি হেল্প করছি, ওদের আমি তখন এত কিছু বুঝতাম না, নকল হবে, এটা হবে, এটা হবে, এত কিছু বুঝতাম না। তখন তারা বলতো যে আপনার এই প্রোডাক্টটা এত ভালো, আমাকে দেন, আমি সেল করি, আমাকে কমে দিবেন, আমি সেল করব। তখন যে ইয়ার টাইমে, তো ওরাই আমাকে শিখাইলো আসলে জিনিসগুলা। তো আমি না কিছু না বুঝে ভাই, আসলে একার বুদ্ধিতে, কেউ ছিল না, মানে সত্যি ভাই, আমার কাছে কেউ ছিল না, আমি একার বুদ্ধি দিয়ে আসলে এই পর্যন্ত। তো আমি ওদের না দিতাম, কেউ 100 পিস নিত, কেউ 50 পিস নিত, মানে লাস্ট 25 পিস পর্যন্ত হোলসেল এরকম একটা ইয়ে করেছিলাম নিজের আইডিয়া দিয়েই, তাদের মাধ্যমে কথা বলেই। তো তাদের রেটটা কম ছিল, তারা একটা প্রফিট করতো, ওইটা নিত, হিউজ সেল করতো ভাইয়া তারা। তখন আমার কাছে ভালো লাগতো যে আমার এত সেল। এবার এরা কি করলো দেখেন, আমার কাছ থেকে হয়তো 200 প্রোডাক্ট নিয়েছে, সেল করেছে 1000, বাট কোথা থেকে আমি তো জানি না। এবার এটা তো আমি দেখতেও পাচ্ছি না, ব্র্যান্ডিং এর জন্য খারাপ হয়ে গেল। এবার আমি তো দেখতে পাচ্ছি না, তখন তো আমার ব্র্যান্ডিং এর নাম নেই ভাইয়া। এবং কিছু কিছু মানুষ তখন স্টার্ট করলো, প্রথমে স্টার্ট করলো একটা মেয়ে যে মেয়ের কত শত্রু হয়, বাট ওই মেয়েটাকে, মেয়েটার মনে হয় গাজীপুর বাসা, আমি এখনই বলে দিলাম, এখনো মনে আছে, কারণ প্রথম প্রতারণাটাই ও স্টার্ট করেছিল তেল দিয়ে। তো ওই মেয়েটা কি করলো, সবাই মানে সবার এরকম ছিল, আসলে এত কিছু বুঝি নাই। ওকে, আপনার তো অনেকগুলো প্রোডাক্ট হয়ে গেল, এর মধ্যে কি কি? আমাদের তাসাতোহা হেয়ার অয়েল, এবং হচ্ছে তাসাতোহা হার্বাল শ্যাম্পু, আর আছে আমাদের স্যাফরন গোট মিল্ক সোপ। ওকে, মানে ছাগলের দুধের। হ্যাঁ, এটা কিন্তু অনেক পরে এনেছি, কারণ আমার তেলটাই হচ্ছে চুলের সব সমস্যার সমাধান। আপনার স্কিনের জন্য হচ্ছে সাবানটা। হ্যাঁ, এটা পরে ভাইয়া, এটা হ্যাঁ স্কিনের জন্য সাবান, বাট আমাদের তেলটাতে চুলের মানে টাক মাথায় চুল গজাচ্ছে, যেটা আমার লাগবে। হ্যাঁ, মানে এ টু জেড প্রবলেমগুলো সলভ করতেছে। বাট এরপরে কেন আমি শ্যাম্পুটা নিয়ে কাজ করছি, শ্যাম্পুটা আমি অনেক আগে থেকে, তখন থেকে আমি কিন্তু শ্যাম্পু রেডি করেছি। তেল দেওয়ার পরে তো শ্যাম্পু দিতেই হয়। হ্যাঁ, এবং হচ্ছে যখন দেখা যায় যে কিছু কিছু মানুষ মানে বলতেছে যে আমার কাজ হচ্ছে না বা লেট হচ্ছে, এরকম যখন কোনো আসে, তখন দেখা গেছে তারা ম্যাক্সিমামই কেমিক্যালযুক্ত শ্যাম্পুর কারণে
এই প্রবলেমটা হচ্ছে। তো তখন আমি লুকিয়ে লুকিয়ে আসলে কাউকে না জানিয়ে, অনলাইনে না জানিয়ে আমি আমার শ্যাম্পুটা, আমি যেটা নিজে ইউজ করি ওই শ্যাম্পুটা আমি পাঠাইছি। তো দেখা গেছে খুব তাড়াতাড়ি সে আমাকে ফিডব্যাক ভালো দিছে, ওই মানুষটাই। ঠিক আছে। সো তারপর থেকে মনে হলো যে না আমার এটা আনা দরকার। বাট ভাই শ্যাম্পু হার্বাল হোমমেড নিজের বানানো শ্যাম্পু এতটা বানানো কঠিন, আমি ভাইয়া পারি নাই কাউকে শিখাইতে। এতটা বছর লেগেছে আমার, এই এত বছর পরে মাত্র 1 বছর, এই 5 বছর পরে, এই পুরো 5 বছর নিজের হাতে বানাতে হয়েছে। হ্যাঁ, না আমি দেই নাই এতদিন শ্যাম্পু, আমার এই 1.5 বছর আমি শ্যাম্পু দিচ্ছি। তো এই 1.5 বছর আগে তারপরে আমি মানে ফাইনালি ভাবে কমপ্লিট হইছে। আপনার কি প্রত্যেকটা প্রোডাক্টে যা যা সার্টিফিকেশন লাগে সব সার্টিফিকেশন? হ্যাঁ হ্যাঁ, বাহ, ভেরি গুড। টেস্টিং ল্যাব আছে? হ্যাঁ, আমাদের কাছে তো হেয়ার অয়েল আমাদের হচ্ছে ল্যাব টেস্টেড, এবং বাংলাদেশের প্রথমই হোমমেড হেয়ার অয়েল। এবং তেল নিয়ে তো বাংলাদেশে প্রথম আপনি কাজ করেন। হ্যাঁ, বাংলাদেশের প্রথম হোমমেড হেয়ার অয়েল নিয়ে আমি কাজ করেছি, যখন কেউ জানতোই না আসলে যে তেল তৈরি করে সেল করা যায়, সেটা কোম্পানি এবং হাতে তৈরি করে, মানে এটা আসলে মানুষের ভাবনা চিন্তায় ছিল না। কিন্তু তারপরে ওই যে প্যান্ডামিকের টাইমে নকল করে ফেলে, অ্যান্ড হচ্ছে ওরা তখন হয়তো ইউটিউব দেখে দেখে যেটা করে এখন আমি জানি, বাট ইউটিউবে যেরকম কিছু পাওয়া যায় তখন আমার এটা জানাই ছিল না। তো এরপরে ওরা ওই যে নকল স্টার্ট করে দেয়, তারপরে আমি লেভেলিং করে ফেলি, এবং হচ্ছে সবার বলার ছিল যে তাছাড়া মানে তানিয়া আফরিনের তেল, মানে তখন তানিয়া আফরিনই সবাই চিনতো। ঠিক আছে, তখন যেহেতু লেভেলিং ছিল না, তো ওই নামটা ওই মেয়েটা প্রথম যে হচ্ছে অ্যাড করে না তার পোস্টে, মানে লেখা ছিল যে প্রতিটা পোস্টে লিখবে যে আমার তেল, বাট আপনার কাছ থেকে নিক, বাট সে জানবে যে আমার তেলটাই, তাহলে আর বিশ্বাসটা পাবে মানুষ। এবং তখন উইতে আমার ভালো একটা পরিচিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং হচ্ছে প্রচুর রিভিউ উইতে তানিয়া আফরিন লিখলেই সার্চ দিলেই হচ্ছে রিভিউর অভাব নেই এই তেলের। তো ওরা যখন এই রিভিউগুলো কালেক্ট করা শুরু করে, এরপরে ওরা নকল করে ফেলে, এবং এই নকলটা একটা পর্যায়ে এমন একটা জায়গায় পৌঁছায় 500-600 পেজ হয়ে যায় তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল নামে, হিউজ, যেটা সার্চ করলে 500-600 পেজ। এবং এত পেজ, আমি এই যন্ত্রণা জানি, আমার 1200 ফেক অ্যাকাউন্ট প্রোফাইল আমার নামে ছিল, 1200। আচ্ছা, এই যন্ত্রণাটা। এবং তখন ভাইয়া মানে এত পেজ ওপেন হয়। এরপর যখন আমি লাইভ করব, লাইভের কথাটা, তখন সবাই বলতো যে না, চুল দেখাইতে হবে, একটু মেকআপ শেকআপ করতে হবে, হালকাভাবে সুন্দরভাবে যেতে হবে, তাহলেই লাইভ হবে। যারা 3 পিস বিক্রি করে ওইগুলো দেখতাম আমি, যে হ্যাঁ সবাই সুন্দরভাবে আসে। তো আমি এটা সম্ভব না আমার জন্য। তো কি করা যায় পিছন থেকে না, তখন হচ্ছে আমার কথা একটাই ছিল, কোনোভাবেই না, আমার দরকার বিজনেস করবো না, আমাকে তো আল্লাহ তাআলা ভালো রাখছে, আমার হাজব্যান্ড একটা জব করতেছে গভর্নমেন্ট, আমি তো ভালো আছি, আমি তো কখনো এসব দিকে খারাপ নাই। সো আমার মানে পর্দা ছেড়ে আমার বিজনেস দরকার হয় করবোই না আমি। হ্যাঁ, আমার আল্লাহ যদি মানে আমার একজন মানুষের কথা মানে বলতেই হয়, সে মানুষটা আমাকে এতভাবে বলতেছিল যে এটা কোনোদিন তাহলে তুমি কিছু করতে পারবা না, তোমার অবশ্যই চুলটা যেহেতু বড় আছে তোমার চুলটাই তোমার দেখাতে হবে। তখন আমি বলছিলাম একটা কথাই, যে আল্লাহর রহমত যদি থাকে, আমার প্রোডাক্ট যদি ভালো হয়, তাহলে রহমত এমনিতেই আসবে। আর আমার তাহলে আসলে এই পর্দাটা ছাড়তে হবে না, কারণ এটা আমি আগে থেকেই করি। সো এটা অসম্ভব আমার জন্য। তো আল্লাহ আমার সেই কথাটাই হয়তো বা শুনেছে, কারণ আমি মানুষের তখন ওই কথাগুলোকে আসলে কান না দিয়ে আমি আমার নিজের পথেই হেঁটেছি, যে না আমি কোনোভাবেই পর্দা ছাড়বো না। এবং তখন আমার ভিতরে একটু ফিল হতো যে আমি এইভাবে যদি লাইভে যাই, তখন আমি লাইভটা শুরুটা ছিল এরকম ব্যাক ক্যামেরায়, আমাকেও দেখাইতাম না কিছুই না, জাস্ট প্রোডাক্ট দেখাতাম, প্রোডাক্টকে সামনে রেখে ব্যাক ক্যামেরায়। তখন এই যে লাইভ স্ট্যান্ড কেনা এত কিছুই নাই, জাস্ট একটা ফোনটাকে হাতে নিতাম, খুব নর্মাল ফোন ইউজ করতাম আমি, জাস্ট ফোন হাতে নিয়ে এই ফোনটাকে হচ্ছে, এখন আমার ফোনের অভাব নাই, দেখছি কয়েকটা ফোন পাশে, জাস্ট কম নিয়ে আসছি আমি। সো হচ্ছে নর্মাল একটা ফোনে জাস্ট পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে আমি হচ্ছে প্রোডাক্ট দেখাতাম, এবং হচ্ছে কমেন্টসগুলো এই সাইড থেকে পড়তাম, এবং হচ্ছে আমি আমার প্রোডাক্ট সম্পর্কে পড়তাম। আলহামদুলিল্লাহ ভাই 2K 3K আমার লাইভে হচ্ছে থাকতো, মানে জয়েন হইতো গ্রুপে, তাও হ্যাঁ গ্রুপে, তখন পেজ নাই, কিন্তু এই পর্যন্ত টোটালি পেজ নাই। তো এইভাবে হচ্ছে তারপরে দেখলাম যে আস্তে আস্তে না, সবাই বলছে সামনে আসার জন্য, মানে অনেক কমেন্ট থাকতো যে আপু আপনি সামনে আসেন। তখন কিভাবে সামনে আসি, ঠিক আছে আমি যেরকম সেইভাবেই আমি আসবো। এবার আমি সত্যি একদিন আমি করে ফেললাম যে ঠিক আছে আমি আসবো, লাইট নাই, কিছুই নাই আমার, নর্মালি বাসাটা যেরকম বাসার ভিতরেই আমি হচ্ছে কি একটা বোতলকে সামনে রাখতাম, তেলের বোতল 500 মিলিটা, এভাবে সামনে রেখে আমি হচ্ছে
হচ্ছে বোতলের বোতলটাকে এরকম হেলান দিয়ে জাস্ট মোবাইলটাকে রেখে আমি বসে এবং হচ্ছে বোতল তেলগুলো সামনে, শুধু তেল তখন তো আছে, তো হেয়ার অয়েলটাই শুধু ছিল, তো ওইটাকে সামনে নিয়ে আমি এবার কথা বলতাম। আলহামদুলিল্লাহ আমি লাইভটা শেষ করার পরে আমি দেখতাম যে 5 লাখ মানুষ দেখছে, মানে 4 লাখ 3 লাখ নর্মালি, মানে লাইভ শেষ করতে করতে দেখতাম যে 1 লাখ 2 লাখ মানুষ অলরেডি দেখে ফেলছেন। প্রচুর অর্ডার ভাই, মানে কন্টিনিউয়াসলি ফোন, তখন ফোন নাম্বার দেওয়া শুরু করলাম, আমার পার্সোনাল নাম্বার দিতাম। তারপরে এই লাইভগুলা দেখেন, এই লাইভগুলা মানুষের আর সহ্য হলো না। এবার ওরা কি শুরু করলো, এতগুলা ফেক পেজ আমার এই লাইভগুলাকে ডাউনলোড করতো। তখন কিন্তু ভিডিও করা কি আমি জানতাম না যে ভিডিও করে আপলোড করতে হয়, আমি যে লাইভটাই তখন বুঝছি, মানে যে যখন আমি যতটুকু বুঝতে পারছি ওইটাই আসলে দেওয়ার চেষ্টা করছি। এবার আমি ওই লাইভটাকে যখন আমি শেষ করতাম, দেখা যেত 10 মিনিট পরে ওই লাইভটা ফেক পেজগুলোতে অলরেডি ডাউনলোড করে পোস্ট করা হয়ে গেছে। মানে কি শুরু করলাম, মানুষের উপকার করতে আসলাম, মানুষের সেবাটা দিতে, মানে তখন আমার মাথায় একটা ছিল ভাই, যখন এই যে আশাটা মানুষের যে মানে বলাটা আমাকে কাজ করতো যে হ্যাঁ এটা মানব সেবা, আমি তাহলে এটা মানুষের উপকারের জন্য করতেছি, এটা অবভিয়াসলি মানব সেবাই আসবে, তো সেটা থেকে আমারও কিছু প্রফিট আসবে এবং প্রফিটটা আরও মানুষ এটা পাচ্ছে, সঠিক এরকম একটা ব্যাপার তো করতে পারি, এই জিনিসটা আমার ভেতর কাজ করলো। তখনই আসলে এইভাবে করলাম। এবার লাইভ শেষ করতেই ওরা বুস্টিং করতো, আমি কিন্তু কোনো বুস্ট তো দূরের কথা, কিভাবে বুস্টিং করে ডলার লাগাত করছেন আপনি, কষ্ট করছেন আপনি, আরেকজন সেটাকে চুরি করে ব্যবসা করছে। এবার ওই আমার বোতলের মতো বোতল এবার আমি লেবেল করে ফেললাম এটার ভিতরে। ওরা যখন এটা স্টার্ট করলো, ওরকম বোতলে পানি ভরে দিত ভাইয়া, ময়লা ভরে ওই কালার বানাই দিত, খুব কি একটা বিচ্ছিরি অবস্থা। আমার নাম্বার দিতাম, 2টা নাম্বার ছিল আমার পার্সোনাল, যেটা 01754987253 আমার পার্সোনাল নাম্বার, ওটাতে আমার বিকাশ নাম্বার, আমার পার্সোনাল বিকাশ, সেটা এখন অফিসে ইউজ করে এখনো পর্যন্ত, মানে আমার দিয়ে দিতে বাধ্য হয়েছে, মার্চেন্ট হয়ে গেছে এখন, মানে এবং 01779054314 2টা নাম্বার ছিল আমার, 2টা নাম্বারই আমি আর ইউজ করতে পারলাম না। এত কল, এবং হচ্ছে প্রতিটা কল আমি রিসিভ করতাম ভাইয়া, আমি রিসিভ, ছোট্ট একটা বাচ্চাকে পালতাম, বড় আরেকটা আছে, রান্না বাড়া করতাম, দুইটা রেডিও বাজতেছে ঘরের মধ্যে, একটা রান্না কিচেন, মাশাআল্লাহ ভাইয়া আমার বাচ্চা দুইটা, আল্লাহর মানে এত রহমত এই দুইটার ভিতরেও, যে আমাকে কখনো কোনো কষ্ট, এখনো পর্যন্ত কোনো কষ্ট দেয় না আমাকে, মানে। এবং আমার ছোটো বাচ্চা যে তোহা, যেটা ওর 4 বছর, 4 শেষ হলো, অলরেডি মেকআপ ফুল দমে আজকে আমাকে মেকআপ করাই দিচ্ছে, সিরিয়াস ভাইয়া। এবং মানে ওরা সব কিছু পারে, ওরা নিজের মতো করে ওরা শিখে গেছে, মানে দেখেছে যে ওর মা। বোন, একটা জায়গায় আমাকে কথা বলে, আমি শেষের দিকে, যে আপনি একটা মানুষ যে তার হাজব্যান্ডের কাছ থেকে হেল্প নেয় নাই ব্যবসায়, মা বাবার কাছ থেকে হেল্প নেয় নাই, বন্ধু বান্ধব কেউ করে নাই, নিজে করছেন। অথচ বাংলাদেশের অধিকাংশ নারী আশা করে যে তার হাজব্যান্ড তাকে রেডি করে দিবে, কোনো একজন মানুষ তার ব্যবসা রেডি করে দেবে, এবং বাধা একটু পাইলেই মানুষ বাঁকা হয়ে যায়। তাদের জন্য যদি আপনি লাস্টলি কিছু বলতে চান। না না, এটা আসলেই নিজের মানে নিজের মন যদি ঠিক রাখা যায় যে না আমি এটা করব, বা এটা ভালো কিছু হচ্ছে মানুষের জন্য, তাহলে আসলে কোনো বাধাই বাধা না। এই প্রতিটা বাধাই অতিক্রম করা খুবই সম্ভব, সেটা যদি অবশ্যই সৎ উদ্দেশ্য সৎ থাকে, আসলে তাহলে কোনো বাধাই তাকে আটকাতে পারে না। কারণ আমি যে পরিমাণে বাধা পেয়েছি, এই যে ফেক পেজ, এরা আমাকে যে যন্ত্রণা, যে কষ্ট দিয়েছে, আমি অনেক মানুষের বকা খেয়েছি, গালিগালাজ খেয়েছি ভাইয়া। ওই সময় আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে এমন কোনো কিছু এসেছিল কিনা, হ্যাঁ ঠিক ওই টাইমটাতে এসেছিল, যে তখন আমার মনে হয়েছিল যে না আর আমি পারছি না এত মানুষের বকা খেতে, মানে ফোন করে তখন হচ্ছে, কারণ যে যেটাই শুধু পানি ঢুকায়, ওই যে ফেক দিত, নাম্বারটা দিত আমাদের, তো কাস্টমার মনে করতো এটা আমি পাঠাইছি, বাট ওটা তো ফেক ছিল। তখন তো আরও 4-5 বছর আগে বুঝতো না যে আসলে ফেক আর অরিজিনাল কোনটা। সো আর পেজটা আমার তখন ভেরিফাই ছিল না, এবার এরকম মানে অনেককে বোঝাইতে আমি অক্ষম ছিলাম, বাট আমি কন্টিনিউয়াসলি লাইভ করতাম যে প্লিজ এই পেজটা ছাড়া আমার কিন্তু আর কোনো পেজ নেই। বাট অনেকে না বুঝে ওরা তো বুস্টিং করতো, আর আমার তো লাইভ আমাকে কয়েক লাখ মানুষ দেখতেছে, আর ওরা মিলিয়ন ভিউ ওরা হচ্ছে বুস্টিং করে হচ্ছে মানুষকে দেখাচ্ছে। সো দেখাচ্ছে কাকে? আমাকে, লাইভ কার? আমার। এবার সে তো হচ্ছে ভাবতেছে এই আপনার কাছ থেকে আমি প্রোডাক্ট নিচ্ছি, এবার আবার নাম্বারটা দিতে হচ্ছে আমাদের নাম্বার। এবার ওরা প্রোডাক্ট পেয়ে দেখতো যে পানি, ভিতরে বালু ঢুকানো,
তার ভিতরে পানি ঢুকাই দিচ্ছে কালার করার জন্য। এবার ওরা ফোন করে না আমাদের বকা দিত যে এরকম পাঠায়। তো কিছু কিছু মানুষকে যখন বোঝাইতাম, আমি নিজে তখন বোঝাইতাম যে আসলে ভাই এটা আমাদের না, এটা ওদের, এভাবে সব কিছু দেখাইতাম। তখন ভিডিও কলে দেখাইতাম, অনেক ভিডিও কল রিসিভ করতে হয়েছে আমার ব্যাক ক্যামেরায়, যে বোঝানোর জন্য। হ্যাঁ, তখন আমাদের প্রোডাক্ট আমরা ফ্রিতে দিয়ে দিতাম আমি প্রচুর। এখনও এই মানুষগুলা বলবে যে আমি যে কত পরিমাণে ফ্রি প্রোডাক্ট দিয়েছি এই মানুষগুলাকে, ওদের কারণে। ওরা ঠকেছে। তখন আমার কাছে খুব খারাপ লাগতো যে আমার জন্যই তো ঠকেছে আল্লাহ, আমি মানুষের ভালো করতে আসলাম আর কি শুরু হয়ে গেল আমার সাথে। তখন আমি খুব ভেঙে পড়ছিলাম একটা সময় যে না, আর পারছি না। কিন্তু তখন দেখেছি যে না, আমি অফ গেলে ওরা তো অফ হচ্ছে না, ওদের হচ্ছে আমার কাজ করতে হবে। মানে তখন শুধু একটা জিনিস কাজ করছে যে না, ওদের থামানোর জন্য আমার কাজ করতে হবে। তখন আসলে কি আল্লাহ আসলে মানে কি বলবো, যে যা করে ভালোর জন্য করে। মানে আমি আমার জীবন থেকে আমি বুঝছি। এবং ওরা আমাকে বেশি মানুষের কাছে পরিচয় করাইছে, বেশি ভাইরাল করার থেকে বলেন যে মানুষকে মানে চিনিয়েছে। ওরা বুস্টিং করছে, চিনছে, কিন্তু আমাকে একটা সময় আমার কাছেই চলে আসছে। ফেক নিক আর যায়নি, লাস্টে কিন্তু তারা অরিজিনালটা যেভাবে খুঁজে পেয়েছে। তো এরকম বিষয়টা ছিল যে ওরা ওদের জন্য, বাট ওরা মানুষের অনেক হচ্ছে ক্ষতি করছে। এবং অনেক কিছু কিছু মানুষেরকে এতটা ক্ষতি করছে যে আসলে কি কি দিত আমি তো জানি না। অনেক মানুষের অনেক ক্ষতিও হয়েছে। হ্যাঁ, তো তাদের আবার আমি সমাধান দিয়েছি। একটা মাদ্রাসা, এরকম একটা ব্যাপার ছিল, একটা মাদ্রাসাতে কয়েকটা মেয়ে, তাদের হচ্ছে মানুষ যে টাকা দেয় মাদ্রাসা, ওইখান থেকে কিছু কিছু টাকা জমায়ে তারা আমাকে বিলিভ করে, মানুষ আমাকে এতটা বিলিভ করে ভাইয়া, মানে এটা যে আমার জীবনের কি বড় পাওয়া। মানে আমি জানি না যে এতটা বিশ্বাস কেন মানুষ আমাকে করে। ওদের ওই 2 টাকা 5 টাকা করে জমানো, সেই টাকা দিয়ে তেল কিনেছিল, তারপরে ওই যে ফেক নেয়। এবং ওখান থেকে ওই মাদ্রাসা থেকে ওই হুজুর আমাকে কল করে, তারপরে আমি সবাইকে ফ্রি হচ্ছে আবার হচ্ছে আমি পাঠাই। মানে এরকম অনেক ঘটনাই ঘটছে আমার সাথে। বাট হচ্ছে সেসব মেয়েদের জন্য আপনি বলেন যারা থেমে যায়, না না, কখনোই থেমে যাওয়া যাবে না। আসলে কাজ করতে হবে এবং উদ্দেশ্য সৎ থাকতে হবে। যদি উদ্দেশ্য সৎ থাকে, আল্লাহর রহমত থাকে, তাহলে আসলে কোনো বাধাই বাধা না। আমি আমার জীবন থেকে এটা আমি দেখে আসছি। এবং দেখেন কত পেজ, এরপরে যখন এরা ধরা পড়লো সবাই, এরপরে কিন্তু প্রচুর তেলের পেজ বের হয়ে গেছে। তো তারপরেও কি দেখেন, আমি কিন্তু আমার জায়গায় ওকেই আছি। কারণ যতই ফেক করুক, যা করুক, আমার প্রোডাক্টের গুণাবলী কিন্তু কেউ নিতে পারে নাই। আমারটা কিন্তু আমার কাছেই আছে, এবং তারা ঘুরে ফিরে আমার কাছেই আসতেছে। সো এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় পাওয়া। এবং এই লাখ লাখ মানুষের যে দোয়াটা আমি পেয়েছি ভাইয়া, এই দোয়াই আসলে আমাকে এগিয়ে চলতে আসলে সাহায্য করছে। মাশাআল্লাহ। এবং আমরা দোয়া করি আপা, মানে মানুষের সেবা করে যাচ্ছেন আপনি, সেই কাজটা আল্লাহ আরো রহমত দান করুক এবং সবার বিপদ আপদে পাশে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে ভাইয়া, আমার এই বোরকা নিকাব দেখে অনেক মেয়েরা কিন্তু আমার সাথে কনসাল্ট করে কথা বলে তারাও ওইভাবে কাজ করছে। এবং তখন অনেক মানুষ আমাকে ফোন দিত। এবং আমিও যখন ফার্স্ট টাইম মানে বোরকা পরে আসবো, তখন ভাবতাম যে আসলে মানুষ কেমন করে নিবে, আমাকে খারাপ বলবে কিনা। কিন্তু না ভাইয়া, আল্লাহর এই ইসলামের পোশাকে যে কি রহমত, কি বরকত, কি সম্মান, মানে এটা আমি আমার জীবন থেকে পেয়েছি। আমি ওই লাইভ করেছি ভাইয়া, এখনও মাঝে মাঝে করি। আমি মনে হয় যে আমি খুব সম্মান নিয়ে লাইভে যাই, সেই সম্মানটা নিয়ে আমি লাইভটাকে আমি শেষ করি। একটা মানুষ আমাকে কোনোদিন বাজে একটা কমেন্ট করে না। মানুষ দেখো অনেক বাজে কমেন্ট আসে মানুষের লাইভে, মানে চোখে পড়ে। বাট আমি না, মানে আমার কাছে মনে হয় আমি সবার থেকে ভিন্ন। সত্যি আমি নিজে ফিল করি। মানে লাইভটা করার শেষে আমি খুব হাসি, মানে মনটা এত ভালো থাকে যে আমি লাইভ করছি, কত মানুষ আমাকে দোয়া দিল, আমাকে ভালো বলল, কেউ খারাপ বলল না। মানে এইটাই তো একটা, দেখেন ভাইয়া, আমরা দুনিয়াতে কিন্তু মানে আসলে ক্ষণস্থায়ী। সো চলে গেলেও এই যে মানুষের দোয়া, ভালোবাসা, এবং মানুষ কিন্তু বলবে যে এই মানুষটা ভালো ছিল, এই উপকারটা হয়েছে। সো এইটাই তো অনেক কিছু ভাইয়া। তো এটা করে যেতে পারছি মানে সবার দোয়ায়।